কে পার্বতী? কেউ কোনো উত্তর দিল না। শুধু টুবাই বিষণ্ণ মুখে টিভির রিমোটটা হাতে নিল, চালু করলো বোকা বাক্সখানা। খবরের চ্যানেলগুলোর হেডলাইনে বড় বড় করে লেখা আছে ব্রেকিং নিউজ। ভীষণ পরিপাটি একজন সংবাদ পাঠিকা তার রিনরিনে কণ্ঠে পড়ে শোনাচ্ছেন চাঞ্চল্যকর তথ্যটি। শহরের সবচাইতে বিলাসবহুল কমিউনিটি সেন্টারে মেয়ের বিয়ের আয়োজন করেছেন নামকরা ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ইমাদ সওদাগর। ঘটনা সূত্রে জানা যায়, উক্ত সেন্টারের 50% শেয়ার হ্যান্ডেলে আছেন তার প্রাক্তন জামাতা তথ্য যোগাযোগ মন্ত্রী আরাফ চৌধুরী। প্রতিদ্বন্দ্বিতা নাকি ব্যক্তিগত আক্রোশ মেটাতে এমন হটকারী সিদ্ধান্ত, তা নিয়ে উঠল জনগণ। মিষ্টি কিছুক্ষণ ফ্যাল চোখে চেয়ে থেকে আঁতকে উঠল। আরাফের দিকে তাকিয়ে বলল, ভাই, ভাবি আর তোমার তো ডিভোর্স হয়নি, তাহলে ওনারা প্রাক্তন কেন বলছেন? আর ভাবির বিয়ে দিয়ে দিচ্ছে মানে কি? জিল্লু মুখ খুলল এতক্ষণে হতাশ স্বরে বলল, আমিও তো এইটাই তখন থেকে বুঝাইতাছি ভাইরে, ঘটনা কিন্তু ঘটাই ফেলতেছি আমরা। হাড় বজ্জাত শ্বশুর, কিছু করলে এখনই করো, নইলে পরে কাইন্দাও বউ পাবা না। মিষ্টি বিরক্ত মুখে ফের চাইল ভাইয়ের দিকে, মিহি স্বরে আক্রোশ মিশিয়ে বলল, ভাইয়া, তুমি এক্ষুনি কল দাও ভাবির মোবাইলে, কল দিয়ে বলো এই বিয়ে যেন সে না করে। আর কদিন গেলে বাবা মা এমনিতেই রাজি হয়ে যেত, তার মধ্যে এসব ঝামেলা। তুমি কল করো শীঘ্রই। আরাফের মধ্যে তখনও কোনো হেলদোল নেই, বুদ্ধিদীপ্ত, চোখ জোড়া, শান্ত সুস্থির, মুখে অনুপস্থিত চিন্তার ছাপটুকু। মিষ্টি অতিষ্ঠ চিত্তে নিজের ফোনটা বের করতে প্রশ্ন ছুড়ল তৈয়ব, তুই ফোন বের করেছিস কেন? ভাবির নাম্বার আছে তোর কাছে? মিনিট খানেক চুপ থেকে মাথা নোয়ালো মেয়েটা, অনুতপ্ত কণ্ঠে বলল, ভাইয়া যেদিন ভাবিকে নিয়ে এসেছিল জোর করে, সেদিন সন্ধ্যার দিকে আমার মোবাইল থেকে ভাবি কল করেছিল তাদের বাসায়। টুবাই অবিশ্বাসের স্বরে শুধালো, তার মানে ভাবির বাসার নাম্বারটা তো ওখানে আছে তোমার মোবাইলে? মিষ্টি ভেবেছিল এটা শুনলেই আরাফ ধমকে উঠবে ওকে, কিন্তু তাকে অবাক করে দিয়েই যেন মানুষটা উঠে দাঁড়ালো। তৈয়বের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, একটা প্রেস মিটিং আছে, তারপর কার্যালয়ে কিছু কাজ, অনেক প্রেশার বুঝলি। রাতে এসে তোকে দেখে যাব, এখন আসছে। টুবাই এবার আর চুপ থাকতে পারলো না, চিল্লিয়ে বলে উঠল, আমরা জানি ভাবির জন্য কতটা পাগল ছিলে তুমি, আর তাকে যখন জোর করে বিয়ে দিচ্ছে তখন তুমি কিছু করবে না, চুপচাপ বসে থাকবে হাত গুটিয়ে? ভাবি অন্য কারো হয়ে গেলে মেনে নিতে পারবে বুঝি? আরাফ তখনও নির্বিকার, নিরুত্তর হাঁটা শুরু করতেই এগিয়ে এসে পথ আটকালো মিষ্টি। ভীতু মেয়েটা আজ ভীষণ সাহস নিয়ে বলল, টুবাই ভাইয়া তো ঠিক কথাই বলেছে ভাইয়া, একদিন আগেও তো তুমি তিতির তিতির করে পাগল ছিলে, আজ হঠাৎ কি হলো তোমার? এমন ভান করছো যেন চেনোই না ভাবিকে। তৈয়ব পারছিল না শুধু উঠে দুই ঘা লাগিয়ে দিতে আরাফকে, তপ্ত স্বরে বলল, মিষ্টি, তুই ফোন কর ভাবিকে, দরকার হলে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করব যেন ভাবি কোনো মতে বিয়েটা না করে। এটা কি পুতুল খেলা হচ্ছে নাকি? মিষ্টি মাথা নেড়ে ডায়াল প্যাডে আঙুল চালালো। তিতিরদের বাড়ির ল্যান্ডলাইনে কল ঢুকতেই লাউডে দিল ফোনটা। কেবিনের পিনপতন নীরবতা ভেঙে ফোনের ভেতর থেকে ভেসে হলো রোকসানা বেগমের প্রৌঢ় স্বর। সালাম দিয়ে পরিচয় জিজ্ঞেস করতে ঢোকিল মিষ্টি, সবার মুখের দিকে একবার চোখ বুলিয়ে জবাবে বলল, আন্টি, আমি মিষ্টি, আরাফ ভাইয়ের বোন, ভাবিকে একটু ফোন দেওয়া যাবে? রোকসানা বেগম এক মুহূর্তের জন্য চুপ রইলেন, তারপর কিছু না বলেই কেটে দিলেন লাইনটা। ফোনের এপাশে সবাইকে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতেই টুবাই বিস্ময় নিয়ে বলে উঠল, কেটে দিল? এভাবে মুখের উপরে লাইনটা কেটে দিল? কেমন মহিলা উনি? জিল্লুর মাথা অল্পতেই গরম হয়ে যায়, এবারও তাই হলো। দাঁতে দাঁত পিষে বলল, কার বউ দেখতে হইব না? বিরক্তির সূচক শব্দ করল মিষ্টি। তোমরা প্লিজ থামবে একটু, আমি আরেকবার কল করছি, কেটে দিলেই হলো। মিষ্টির কথা থামিয়ে শব্দ করে কেঁপে উঠল ওর হাতে থাকা ফোনটা। বিরক্ত চোখে সেই দিকে তাকাতেই আঁতকে উঠল মেয়েটা, অস্পষ্টে আওড়ালো, ভাবির বাড়ির নাম্বার। এখানে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি রিসিভ করো। তড়িঘড়ি কলটা রিসিভ করলো মিষ্টি। ক্ষণিকের নীরবতায় বিষণ্ণ হয়ে উঠল কেবিনের ফিনাইল মিশ্রিত বাতাস। সেই বিষণ্ণতার দেয়াল ভেঙে শোনা গেল তিতিরের ভাঙা স্বর, হ্যালো মিষ্টি। আরাফ থমকায়, চমকে তাকায় মিষ্টির ফোনের দিকে। মেয়েটাকে কি কেঁদেছে? তবে মিষ্টি কিছু বলার আগেই ফোনের ওপর উঠে আসা বলিষ্ঠ থাবা
ছো মেরে ফোনটা নিজের হাতে নেয় আরাফ। মিষ্টিসহ আশেপাশে সবাইকে অবাক করে দিয়ে বিচলিত হয় তার পৌরুষ কণ্ঠ। ব্যগ্রস্বরে জানতে চায়, গলা ভাঙলো কি করে তোমার? কেঁদেছ? বেশ কিছুক্ষণ নিশ্চুপ রইল অপর পাশ। আরাফের অস্থিরতা বাড়ল। বিয়ের কথা শুনে যে মানুষটার বিন্দুমাত্র হেলদোল ছিল না, অথচ সেই মানুষটাই অস্থির হয়ে উঠল তিতিরের ভাঙা গলা শুনে। হুট করেই অস্থিরতা বেড়ে ভারী শীতল হলো তপ্তস্বর। শিরদাঁড়ায় হিমস্রোত বইয়ে দেয়া কণ্ঠে বলল, আমি কিছু জানতে চাইছি তিতির। তোমার গায়ে আবার হাত তুলেছে ওরা, তাই না? তিতিরের একতরফা মৌনতা ফাটল ধরালো আরাফের ধৈর্যে। ধমকের স্বরে আওড়ালো, অ্যান্সার মি গড ড্যাম ইট। তিতিরের উত্তর এলো এবার কাঁপা কাঁপা গলায়, শুধু বলল, আমি ঠিক আছি, কেউ কিছু বলেনি আমায়। মেয়েটার মিথ্যে বলার গুণে মুষ্টিবদ্ধ হলো আরাফের বলিষ্ঠ বাহুদ্বয়। শানিত চোয়ালে রগরগে আক্রোশ নিয়ে মাথা নোয়ালো সে। চোখে মুখে অন্ধকার নামিয়ে ঠোঁটের বাঁকে ফুটিয়ে তুলল এক চিলতে অসুস্থ হাসি। সবাইকে ভরকে দিয়ে উন্মাদের মতো হেসে উঠল আরাফ। মিষ্টি তটস্থ হয়ে ফোনটা হাতে থেকে নিতে চাইলেই ওকে আটকালো তুবাই। ইশারায় বারণ করলো আরাফের কাছে যেতে। মুঠোফোনের ওপাশের কণ্ঠটা কিছুক্ষণ চুপ থেকে শক্ত হলো এবার। আশ্চর্য, পাগলের মতো হাসছেন কেন আপনি? শুনলাম বিয়ে করছে আমার বউ পাখি। আরাফ থামতেই বউ পাখি শব্দটা যেন ঢপ খেলো তিতিরের বুকে। গলাটা ধরে এলো ফের, তবু নিজেকে শক্ত রাখলো তিতির। রুদ্ধশ্বাসে একবার তাকিয়ে দেখলো সম্মুখে বসে থাকা বাবার মুখের দিকে। ইমদাদ সওদাগর তার আলিশান সোফায় বসে মনের সুখে পাঞ্চি বুঝছেন। এক হাতে পিকদানি, সেটাতে পিচিক করে পিক ফেলছেন একটু পরপর। অন্য হাতে রিভলভার, যার ব্যারেল ঠেকানো রুকসানা বেগমের মাথায়। ভদ্রমহিলা সারা শরীর ঘামে জবজবে, নিরুপায় হয়ে চোখ খিচে বসে আছেন স্বামীর পাশে। দুই হাত সামনে রেখে বেঁধে দেওয়া হয়েছে, মুখের উপর লাগিয়ে রাখা হয়েছে স্কচ টেপের এক পরত। তিতির আতঙ্কিত চোখে দেখল সেই দৃশ্যটুকু। পর পর গলার কাছে দলা পাকানো কান্নাগুলো গিলে দৃঢ় করল স্বর, করছি। আপনাকে তো আমি বলেইছিলাম যে আগামী 48 ঘন্টার মধ্যে আমি বিয়ে করব। এটুকু বলতেই থামলো তিতির। পর পর নিচু গলায় হিসিসি আওড়ালো, পারলে আটকে দেখান আমায়, আটকে দেখান বিয়েটা। আমিও দেখতে চাই আপনার ভালোবাসার কত জোর। মুহূর্তে গর্জে উঠলেন ইমদাদ, ফোন রাখ কইতাছি। যতখানি জানানোর তার চাইতে একটা শব্দ যেন বেশি বাইর না হয় মুখ থাইকা। কইছিলাম না আম্মাজান। তিতির ফোন রাখলো না। তিতিরের মুখটা জেদ আর ক্ষোভের সাথে পাল্লা দিয়ে ভয় হারালো। থম মেরে দাঁড়িয়ে রইল ফোন হাতে। ইমদাদ সওদাগর রাগে অন্ধ হয়ে দাঁড়ালেন। রিভলভারের ব্যারেল তিতিরের দিকে ঘুরিয়ে বলে উঠলেন, তুই তোর বাপের ভালো রূপটা দেখছস, মাগার খারাপ রূপটা এখনো দেখবার পারস নাই আম্মাজান। আমারে আবার খারাপ রূপটা দেখাইতে বাধ্য করিস না। তিতির থমকালো। হাত থেকে ল্যান্ডফোনটা পড়ে গেল মেঝেতে। ভয়ার্থ অক্ষিযুগল বড্ড অবিশ্বাস নিয়ে পরখ করলো বাবা নামক নির্দয় এক মানুষকে। ঘেন্নায় গুলিয়ে এলো ভিতরটা। এইবার আর তিতিরের চোখ ফেটে জল গড়ালো না, বুক ভেঙে বেরিয়ে এলো না আত্মচিৎকার, দুঃখ যাপন করলো না অভিমানগুলো। শুধু হাহাকারের মতো বিশ্বাস উঠে গেল ভালোবাসা সম্পর্কগুলোর উপর থেকে, হয়তোবা চিরদিনের জন্য। সখানে ক্যামেরা আর সাংবাদিকদের ভিড় ঠেলে কমিউনিটি সেন্টারের মেইন গেট দিয়ে ঢুকছে বরযাত্রী। আর্টিফিশিয়াল লাইটিং, মরিচবাতি, এলাহি খাবার দাবারে জমকালো বিয়ের আয়োজন করেছেন ইমদাদ সওদাগর। পার্টির লোকজন সহ বর পক্ষ কনে পক্ষ মিলে কম করে হলেও এক কাঁধা মানুষ সেন্টারে। তিতির নিভু চোখে একবার দেখলো সেই সব ভারী গয়না আর লেহেঙ্গার আস্তরণে ভীষণ ফ্যাকাশে লাগলো বিষাদিনীর মেদুর মুখখানা। পাশে শেরওয়ানি পরে বসে থাকা মানুষটা আর চোখে চাইলো তার দিকে। চোখের চশমা ঠিক করে স্মিত হাসলো, তারপর বলল, অস্বস্তি হচ্ছে? এই তো আর কিছুক্ষণ, বিয়েটা হয়ে গেলে আপনাকে বাসায় নিয়ে যাব। বাই দা ওয়ে, আমি সাব্বির। তিতির অনুভূতি শূন্য হয়ে বসে বিকারগ্রস্ত মানুষের মতো সাব্বিরের দিকে চেয়ে একবার তাকিয়ে ফিরিয়ে নিল মুখটা। সাব্বির ইতস্তত শ্বাস ফেলল। হবু বউয়ের থেকে কোনো উত্তর না পেয়ে কিঞ্চিত অপমানের ছায়া নামলো তার শ্যামলা আননে। থম মেরে বসে থেকে শুধালো, আপনাকে কি জোর করে বিয়েটা দেওয়া হচ্ছে? তিতির সামনে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমি বিবাহিত, আর একটা বিবাহিত মেয়ে কখনো কি তার নিজের ইচ্ছে আবার বিয়ে করে? সাব্বির থমকালো। কিয়ৎক্ষণ চুপ থেকে ধূর্তের ন্যায় হাসল নিঃশব্দে। হিমশীতল স্বরে বলল, আই নো নিজের ইচ্ছেই করছো না, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ওয়ান্ট ইউ ইভেন মোর।
তিতির চমকে তাকালো পাশে, ভ্রুক্ষেপহীন সাব্বিরের নিষ্পৃহ মুখটার দিকে চেয়ে আন্দাজ করতে চাইল কথাটার মানে, কিন্তু তার ফুরসত যেন পেল না। মুহূর্তেই হট্টগোল শুরু হলো পুরো সেন্টার জুড়ে। মানুষজন এলোমেলো ছুটতে ছুটতে বলল, আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে সেন্টারে। নিমিষেই ভুরভুর করে ধেয়ে এলো কালো ধোঁয়া, আচ্ছন্ন করলো চারপাশ। সেন্টারের জানালার গ্রিলগুলোতেও দাউ দাউ করে চলল লেলিহান শিখা। তিতির দাঁড়িয়ে পড়ল, অথচ মিনিট খানেকের মধ্যেই অসুবিধে হলো শ্বাস নিতে। চোখ খুলে রাখতে বেগ পেতে হলো তাকে। চোখ খুললেই যে ধোঁয়া এসে লাগছে, চোখগুলো জ্বলছে ভীষণ। সবাই যখন নিজের যান বাঁচাতে মরিয়া, তখন শূন্য স্টেজে হয়তো একা দাঁড়িয়ে তিতির। সাইরেনের আওয়াজ আসছে কানে, ফায়ার সার্ভিসের গাড়ির সাইরেন। গায়ে এসে লাগছে আগুনের তাপ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিঃশব্দে হাসলো তিতির। পাতলা ওষ্ঠপুটে মিলিয়ে গেল সুখ অনুভূতি। কেন যেন মনে হলো এখন মরে গেলে বেশ হয়, তাহলে কষ্ট আর আত্মহননের পাপ গায়ে মাখতে হবে না তাকে। তিতিরের হাত পা বিবশ লাগলো, হয়তো শ্বাস নিতে পারছে না বলেই এমন হচ্ছে। গলার কাছটাও শুকিয়ে খড়খড়ে। কেসে ওঠে মেয়েটা, শক্তিটুকু নিঃশেষ হতেই ভর ছেড়ে দেয় সমস্ত শরীর। আর তখনই যেন একজোড়া বলিষ্ঠ হাত শূন্যে তুলে নিল তাকে। এক শক্তপোক্ত বুকে জায়গা পেল তিতিরের একপাশ। শুনল দাপুটে কণ্ঠের সৌম্য পুরুষকে, খবরদার যান, জ্ঞান হারাবে না। কাজে অপেক্ষা করছে বাইরে। প্রথমবারের মতো এবারও অজ্ঞান করে বিয়ে করতে বাধ্য করো না আমায়। মানুষ খারাপ বলবে তো আমাকে। আমার তিতিরটাকে আপনি নিয়ে আসুন। আগুন দেখে ভয়ে মনে হয় মেয়েটা আমার বের হতে পারছে না। আপনি দয়া করে আমার মেয়েটাকে বের করার ব্যবস্থা করুন। রোকসানা বেগমের আহাজারি আর্তনাদে বোধহয় চোখের পানি ফেলল রাতের আকাশটাও। জমা হলো বিষণ্ণতার মেঘ। পরপর প্রবল তর্জন গর্জনের সাথে দুঃখ হয়ে নেমে এলো শহরের বুকে। যে আগুন নেভাতে হিমশিম খাচ্ছিল ফায়ার সার্ভিস, সেই আগুন কিছুটা শান্ত হলো হুট করে নামা এই মুষলধারের বৃষ্টিতে। তবুও সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখে স্বস্তি নেই। সেন্টার ছেড়ে সবাই অক্ষত অবস্থায় বের হতে পারলেও এখনও নিখোঁজ তিতির। ইমদাদ সওদাগর প্রস্তরীভূতের ন্যায় দাঁড়িয়ে। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই, বরং শরীর কাঁপিয়ে বাড়ছে ক্রোধ। ফায়ার সার্ভিসের এতগুলো লোক, অথচ একজনও তার মেয়েকে বের করে আনতে পারছে না। নাকি সত্যিই কোনো অঘটন ঘটল ভিতরে? আরাফকে টেক্কা দিতে গিয়ে নিজের মেয়েটাকেই হারিয়ে ফেলবেন না তো তিনি? তাকে আর কেউ আব্বু বলে ডাকবে না কখনো? পিতৃসুলভ মনটায় খামছে ধরল কুচিন্তাগুলো। মেয়েকে হারানোর ভয়ের মধ্যেই মাথায় এলো সাব্বিরের কথা। তিতিরের পাশেই তো বসা ছিল, সেই ছেলে কোথায়? তখনই তার চোখ গেল সাব্বিরের দিকে। হাঁটুতে হাত রেখে নুই পড়ে কাশছে। কোনো মতে যান হাতে নিয়ে সেন্টারের ভিতর থেকে বেরিয়ে এলেও ধোঁয়ার কালো কালিতে বিতিকিচ্ছিরি অবস্থা তার শেরওয়ানির। ধূর্ত মুখটাতে সীমাহীন আতঙ্কের ছাপ। তিতিরকে যে আগুনের মধ্যে ফেলে রেখে এলো, এজন্য আবার কেউ ধরবে না তো তাকে? হাতখানিক দূর থেকে দাঁড়িয়ে থাকা ইমদাদের চোখে চোখ পড়তেই ঘাবড়ালো সাব্বির। শতস্ত্র চোখগুলো পালানোর রাস্তা খুঁজল, কিন্তু সাংবাদিকদের ভিড় ঠেলে সম্ভব হলো না তার আর। তার সামনে দিয়ে ছোটাছুটি করছে টিভি চ্যানেলের রিপোর্টার্সগুলো। প্রতি মিনিটের খবর পৌঁছে দিচ্ছে লাইভ টেলিকাস্টে। পুরো ঢাকার মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে জানতে কী করে ঘটল এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা। সাব্বিরের মাথায় তখন নিজেকে জেরার হাত থেকে বাঁচানোর পায়তারা। ভিড়ের মধ্যে মিশে গিয়ে গা ঢাকা দিতে পারলে বেঁচে যাবে সে, কিন্তু তার এই অভিসন্ধিতে পানি ঢেলে দিয়ে হুট করেই থেমে গেল হুলস্থুল। সবাই একযোগে তাকালো সেন্টারের দরজার দিকে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের শিখা পেরিয়ে বেরিয়ে এলো এক দৃঢ় গরণ। তার প্রশস্ত সিনায় লেপ্টে রয়েছে বিয়ের কোণে। রমণীর নাজুক শরীরের ভর দু বাহুতে নিয়ে একের পর এক পড়ছে প্রতাপী কদম। মেয়েটার হাত জোড়া বড় ভারসার সাথে জড়িয়ে রেখেছে তার গ্রীবাদেশ। দু চোখে রাজ্যের বিস্ময় নিয়ে হয়তো দেখছে দেবদূতের মতো মানুষটাকে। রোকসানা বেগম নিজের মেয়েকে দেখেই অস্পষ্টে আওড়ালেন, তিতির। আরাফের শানিত চোখের দৃষ্টি তখন সামনে। বিমূঢ় মুখগুলোর মধ্যে সে খুঁজে ফিরল ইমদাদ সওদাগরকে। পেয়েও গেল এক সময়। তিতিরকে বুকের সাথে মিশিয়েই হাসলো একান ওকান জুড়ে। হেসে হেসে শুধালো, কার কাছে মেয়ের বিয়ে দিচ্ছিলেন বলুন তো? পশ্চাৎ দেশে আগুন লাগতে না লাগতেই
যে কিনা নিজের হবু বউয়ের কথা বেমালুম ভুলে গেছে। ছ্যাঃ। সাংবাদিক সহ সকলেই তাকালো সাব্বিরের দিকে। ঘাবড়ালো সে। শুকনো ঢোক গেলে আশেপাশে চাইতেই বুঝলো ঝাপসা দেখেছে সব। চশমাটা যে তাড়াহুড়োতে কোথায় পড়েছে সেটাই তো জানে না। তখনই পেছন থেকে এসে তার দু কাঁধে হাত রাখলো টুবাই আর জিল্লু। টুবাই নিজের চশমাখানা খুলেই সাব্বিরের চোখে পরিয়ে দিয়ে বলল, চশমাটা পরিয়ে দিলাম যাতে শেষবারের মতো পৃথিবীটা দেখে যেতে পারো। এটা তো ট্রেইলার ছিল, ভাই যখন আসল পিকচার শুরু করবে তখন তো চোখ মুখে অন্ধকার দেখবে বাবু সোনা। জিল্লু খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল টুবাইয়ের কথায়। পেছন থেকেই সাব্বিরের শেরওয়ানির কলার ধরে শূন্যে তুলল তাকে। হাসি থামিয়ে অবাক স্বরে বলল, ওই তোর গায়ে তো ভাইয়ের একটা হাতের সমানও ওজন নাই। বেডা আজ লাইনের বংশধর আইসে আমাগর ভাবিরে বিয়া করতে, কত বড় সাহস। সাব্বিরের শির দ্বারা বেয়ে যেন বরফ শীতল স্রোত নামলো। বড় বড় চোখে তাকালো একটু দূরেই দাঁড়ানো আরাফের দিকে। আসলে বোধহয় বড় ভুল হয়ে গেল তার। তিতির কার স্ত্রী সেটা জানা সত্ত্বেও কোন কুকন্যে যে বিয়ে করতে এসেছিল এই মেয়েকে কে জানে। শ্বশুর জামাই মিলে আবারও মেরে টেরে ফেলবে নাকি তাকে। আরাফ তিতিরকে কোল থেকে নামানোর আগেই দৌড়ে এলেন রোকসানা বেগম। তিতিরের পাংশুটে মুখখানা হাতের আঁচলায় নিয়ে চুমু খেলেন কপালে। ভূগ্রস্থের ন্যায় রোকসানার পেছনে এসে দাঁড়ালেন ইমদাদ সওদাগর। তবে তিতিরের কাছে গিয়ে দাঁড়ানোর সাহস হলো না তার। যেই হাতে মেয়ের মাথায় পিস্তল ঠেকিয়েছিলেন সেই হাত কোন অধিকারে রাখবেন তার মাথায়। মানুষটা অপরাধীর ন্যায় মাথা নোয়ালেন। নিঃশব্দে চোখ মুছে ভাঙা গলায় ডাকলেন শ্যালককে। আজলাইন, তুমি গাড়ি বাহির করো, আম্মাজানের নিয়ে আমরা বাসায় ফিরমু সবাই। আরাফ আশ্চর্য হলো। কপালে ভাঁজ ফেলে কপট রাগ দেখিয়ে বলল, ফিরে যাবেন মানে? মেয়ের বিয়ে না দিয়ে ফিরে যাবেন? সবাই হতবম্ব চোখে আরাফের মুখপানে তাকালেও খেপে উঠলেন ইমদাদ। এতক্ষণ মেয়েকে খুঁজে না পাওয়া কাতর আঁখি যুগল সাহসে ফুঁসে উঠল বৃত্ত স্পৃহায়। তবু প্রেস মিডিয়ার ভয় কণ্ঠের উষ্মাটুকু প্রকাশ করলেন না। ধীর স্থিরভাবেই শুধালেন, তোমার কি মনে হয় এত কিছুর পরও আজকে ওইখানে কোনো বিয়া হইব? রসিকতা করবার চাও আমার লগে? এই বৃষ্টির মধ্যে আমি আপনার সাথে রসিকতা করব আপনি ভাবলেন কি করে শ্বশুরমশাই? ইচ্ছে করে শ্বশুরকে অসুর ডাকায় চাপা গুঞ্জন আর হাসি একসাথে শুরু হলো সজ্জন মহলে। মেহমানরা একে অন্যের মুখ চাওয়াচাই করলো, অথচ অনুতাপের লেশমাত্র ফুটে উঠল না আরাফের পৌরুষ কণ্ঠে। চোখে মুখেও তখন তার ছদ্ম দুশ্চিন্তা। সে ফের মুখ খুলল, এইবার বেশ অবাক স্বরে বলল, এতগুলো মানুষ যে বিয়ে খেতে এসে জমের দুয়ার পর্যন্ত গিয়ে হায় হালো করে আসলো, সে বিয়ে তাদের না খাইয়ে আপনি বিদায় করে দিতে চেয়েছিলেন শ্বশুরমশাই? না মানে আপনাকে মনে করে দিলাম একটু। আফটার অল আপনার আর আমার মধ্যে যে কেমিস্ট্রিটা আছে সেটার কজন যে আমার শ্বশুরের মধ্যে আছে বলুন তো? ইমদাদ অপ্রস্তুত হলেন। আশেপাশে তাকিয়ে প্রায় হিসিয়ে বললেন, কি চাও তুমি? বুকের সাথে জড়িয়ে রাখা মেয়েটার দিকে এক পলক তাকিয়ে মাথা তুলল আরাফ। চমৎকার এক হাসি দিয়ে বলল, উইশ লিস্টে তো অনেক কিছু আছে, তবে আপাতত আপনার আম্মাজানকে সজ্ঞানে সবার সামনে বিয়ে করতে চাই। ততক্ষণে টুবাই কাজী নিয়ে চলে এসেছে। বৃষ্টিতে ভিজে কাজীর প্রাণ ওষ্ঠাগত। তেঁদর ছেলেগুলো মাথার উপর একটা ছাতা পর্যন্ত ধরেনি তার। ভাবা যায়। সে যাবতীয় বিতৃষ্ণা প্রকাশ করার আগেই ইমদাদ কঠিন স্বরে হুঙ্কার ছুড়লেন, আমি কি কইলাম শোনো নাই? কোনো বিয়া হইব না আজকে। ছেলের হম্বিতম্বি দেখে ধীর পায়ে এগিয়ে এলেন তিতিরের দাদি। বয়স্ক মানুষ, নাতনির বিয়ে উপলক্ষে এই প্রথমবার প্রয়াত স্বামীর ভিটে ছেড়ে শহরে এসেছেন। লাঠি ভর করে হাঁটেন, চোখে ভালো করে না দেখলেও কানে শোনার ক্ষমতা প্রবল। আরাফের কাছে এসে খুব ভালো করে পরখ করলেন ওকে। আরাফ থমকালো। তিতিরের দাদি আরাফের থুতনি ধরে স্মিত হাসলেন, থুতথুরে কণ্ঠে শুধালেন। আরাফ কিছু বলার আগেই তেতে উঠলেন ইমদাদ। তপ্ত স্বরে ডাকলেন মাকে। আম্মা। তিতিরের দাদি শুনলেন না সেই সব। তিনি তিতিরের মাথায়ও হাত বুলিয়ে দিয়ে আহ্লাদ করে বললেন। চোখ মুখ খিঁচলেন ইমদাদ, চড়া কণ্ঠে আওড়ালেন, আম্মা আমি শেষবারের মতো কইতাছি, আপনি গাড়িতে গিয়া বসেন। তিতিরের দাদিও ছেলের মতো কণ্ঠ কঠিন করে বললেন। সাংবাদিকরাও উৎসুক মুখে ঘিরে ধরল তাদের। এক একজনের হাজারটা প্রশ্ন আর মায়ের জেদের তোপে অবশেষে হাল ছেড়ে দিলেন ইমদাদ। নত হলো তার অহংকার। সবাইকে অবাক করে দিয়ে পরাস্ত স্বরে বলে উঠলেন, আচ্ছা, আশরাফের লগেই
তিরিতের বিয়া হইব, মাগার আজকে না। আগামীকালেই চৌধুরী বাড়ি থেকে আমাগোর বাড়িতে বরযাত্রী আইব। তারপর আর একটা মাত্র আম্মাজানের বিয়া আমি রাস্তায় দাঁড়াইয়া দিব নাকি? ছেলের কথায় খুশি হয়ে গেলেন তিতিরের দাদি। কাজীকে আবারও আসতে বললেন আগামীকাল, তবে এখানে নয়, সওদাগর বাড়িতে। অথচ এত ঝড় ঝাপটা পেরিয়ে তিতিরকে পেয়েও যেন খুশি হতে পারল না আরাফ। চোখ মুখ সন্দিহান করে তাকিয়ে রইল ইমদাদ সওদাগরের দিকে। তিতিরকে কোল থেকে নামানো হলো আরাফের। বিস্ময়ে পাথর বনে থাকা মেয়েটার কাছে ঘেঁষে দাদি বললেন। তিতিরের বুকের হৃদকম্পন বাড়ল। দাদির শেষ কথাটার উপর ভরসা করে ফেলল কোনো এক অজানা কারণে। ভবিতব্য হিসেবেই অন্তঃকরণ বরণ করে নিল আরাফকে। ভাগ্য যেন সেই মানুষটার হাতে সঁপে দিল তার ভালো থাকার চাবিকাঠি। আরাফকে বিস্তর ভাবনায় ডুবে থাকতে দেখে কাছে এসে দাঁড়ালো তুবাই। ফিসফিস করে বলল, ভাই, তোমার ডিপজল শ্বশুরের মতলব আবার অন্য কিছু না তো? নাইলে এত তাড়াতাড়ি বেটা আমরেশপুরি থেকে অমিতাভ বচ্চন হয়ে গেল কি করে? আরাফ সন্দিগ্ধ গলায় আওড়ালো, আমারও তো একই প্রশ্ন টুবাই। রাতারাতি ফেরেস্তা হয়ে যাওয়ার মতো ভালো মানুষ তো আমার শ্বশুরমশাই নন। নিশ্চয়ই ঘাপলা আছে এর মধ্যে। ভালো কথা, আমার মতিন কইরা? টুবাই ভ্রুকুটি করে তাকালো, মস্তিষ্ক তন্ন তন্ন করে খুঁজলো মতিন নামে কাউকে। একসময় না পেয়ে বলে উঠল, কোন মতিন আরাব ভাই? আরে আমার বউকে যে বিয়ে করে নিয়ে যেতে এসেছিল তার কথা বলছি। কিন্তু ওই বেটার নাম তো সাব্বির। আরাফ টুবাইয়ের কাঁধে নিজের হাতটা রেখে বলল, দেখ, সিস্টেমেটিক্যালি যদি সতীন বলা হয় স্বামীর আরেক বউকে, তাহলে বউয়ের না হওয়া হবু জামাইকে কি বলে রাখা উচিত? মতিন। ধূসর রাঙা কাভারে মোড়ানো বালিশের এক পাশে অতি অযত্নে পড়ে আছে আরাফের মুঠোফোন। একটু পর পর ট্যাঁ ট্যাঁ শব্দ করেই বেজে চলেছে সেটা। অন্য পাশে উবু হয়ে পড়ে আছে আরাফ। ক্লান্ত চোখ দুটো যেন পান করেছে তন্দ্রিত মদিরা। উন্মুক্ত পেটানো পিঠে শ্রান্তির ধকল। গতকাল রাতে ঠিক কয়টায় বাড়ি ফিরেছে সে জানে না। তার উপর এই কাক ভরে ভূমিকম্প সদৃশ কলের আওয়াজে ঘুম ভেঙে গেল তার। ভাঁজ পড়ল মসৃণ ললাট পটে। ঘন থাকলো ভ্রুজোড়া কুচকে, ঘন কালো ভ্রুজোড়া কুচকে মিশে যেতে চাইল একে অপরের সাথে। কোনো মতে হাতড়ে যখন ফোনটা মুখের সামনে আনলো, তখন স্ক্রিনে ভাসে অচেনা নাম্বার। ঠাসা ঘুম ভেঙে যাওয়ার বিরক্তিতে তেতো হয়ে এলো জিভ। একবার ভাবলো ফোন সাইলেন্ট করে ফেলে রাখবে, কিন্তু একে আজ তার বিয়ের দিন। তার বিয়ের দিনে মানুষ আকস্মিকভাবে পৃথিবীর সব জিনিসের ওপর প্রবল মায়া কাজ করে। আরাফেরও এই সাত সকালে আগন্তুকের ওপর প্রবল মায়া কাজ করলো। আবেগের তাড়নায় রিসিভ করে বসলো কলখানা। ঘুম ঘুম আধবোজা চোখে ফোনটা কানের ওপর ফেলতেই অপর পাশ থেকে ভেসে এলো মেয়েকণ্ঠ। হ্যালো। তাবৎ বীতস্পৃহায় কপাল কুঁচকে এলো আরাফের। খেয়াল করে দেখলো খুব আয়োজন করে সে তিতির ব্যতীত অন্য কোনো রমণীর সাথে কথা বলতে পারছে না। কণ্ঠ জড়িয়ে আসছে মাতৃভক্তিতে। অগত্যা হ্যালোর বিপরীতে আরাফ জিজ্ঞেস করে বসলো, কাকে চেয়ে খালাম্মা? ফোনের ওপাশের মানুষটা রুষ্ট হলেন বোধহয়। তেতে উঠে দাঁতে দাঁত পিষে বললেন, বিয়ে করা বউকে খালাম্মা ডাকছেন? এই লজ্জা করছেন আপনার? এখন বউয়ের কণ্ঠ ভুলে গেছেন? বিয়ের পর তো বউয়ের চেহারাটাও ভুলে যাবেন। এই, আপনার মতিগতি তো সুবিধার মনে হচ্ছে না আমার। দিদুনকে বলবো নাকি বিয়েটা ক্যান্সেল করে দিতে? তিতিরের চাপা ধমকে কাজ হলো। বিছানার উপর ধরফড়িয়ে উঠে বসলো আরাফ। ফোনটা আরেকবার মুখের সামনে এনে নাম্বারটা ভালো করে দেখলো। ফের কানে চাপলো জলজলে স্ক্রিন। অবিশ্বাসের সারে শুধালো, তিতির, তুমি আমার নাম্বার পেলে কি করে? ওয়েট, অসুর মশাই তোমাকে তোমার ফোন ফেরত দিয়ে দিয়েছে? আবার অসুর? তিতিরের কপট রাগে ঠোঁট টিপল আরাফ। মাথা নুইয়ে হাসিটুকু আটকালো। পুরুষালী কণ্ঠে ছদ্ম গম্ভীরতা টেনে বলল, আচ্ছা বেশ শ্বশুরমশাই, এবার বলো তো জানাবান, আমার অসুর ধরে শ্বশুর মশাইয়ের এমন শুভ বুদ্ধির উদয় হলো কি করে? আর আমার নাম্বারই বা পেলে কোথায়? তিতির শান্ত হলো এবার। ফোন কানে গুজেই হেঁটে এলো ঘরের সাথে লাগোয়া বারান্দায়। ভোরের ঠান্ডা বাতাসে উড়ল তার কপালের উপরে পড়ে থাকা খুচরো কেশকুন্তল। মাটির টবে সদ্য ফোটা কামিনীর পানে মুগ্ধ দৃষ্টি ফেলল। তারপর বেশ বিদ্রুপ করেই বলল, মিষ্টি দিয়েছে আপনার জগৎ বিখ্যাত নাম্বার, আর ফোন ভোরে আম্মু দিয়ে গেল।
আর তার আগে আপনি বলুন, এই যে বউয়ের কণ্ঠ না চিনে বউকে খালাম্মা ডেকে ফেলেছেন, তার শাস্তি কি হবে? আরাফ মাথা নোয়ালো, নিঃশব্দে হেসে তার এলোমেলো চুলে এলো পাথারি আঙুল চালিয়ে বলল, বউ পাখি, যে শাস্তি আমি সেটাই মাথা পেতে নেব। আমাকে শাস্তি টাস্তি দেওয়ার ব্যাপারে তাকে কম্প্রোমাইজ করতে দেবই না। বউ পাখি নামটা শুনে এই প্রথমবার হয়তো লাজুক হাসলো লজ্জাবতী। কণ্ঠের আলু ধালু ভাবটুকু লুকিয়ে শুধালো, আর বিয়ের পর আমার মুখ ভুলে গেলে তখন? আরাফ ততক্ষণে ইয়ারপাড লাগিয়েছে কানে। স্বয়ংক্রিয় যন্ত্রটির সুযোগ্য ব্যবহার ঘটিয়ে 2 হাতে ভর রেখে শরীর এলিয়ে দিল পেছনে। প্রশ্রয়ের স্বরে বলল, বউয়ের মুখ যেন ভুলে না যায়, তার ব্যবস্থা করতেই তো তোমাকে এই বাড়িতে নিয়ে আসবো। এবার অসুর মশাই আমাকে 12টাল বেশি ঘর জামে হিসেবে রেখে দিলে সেটা অন্য কথা। আবার অশুভশাই? আরাফ ছদ্ম অনুতপ্ত কণ্ঠে বলে উঠল, দেখেছ, তোমার বাবা আমাকে এত জ্বালিয়েছে যে জিভও তাকে অসুর থেকে শ্বশুর কনভার্ট করতে চাইছে না। বরের যুক্তিতে হেরে প্রলম্বিত শ্বাস ফেলল তিতির। প্রসঙ্গ বদলাতে নীরব রইল কিছুটা সময়, পরপর শুধালো, গতকাল রাতে সেন্টারে আগুন লাগলো কি করে? আর আপনি বা কি করে বুঝলেন যে আমি সেন্টারের ভেতর আটকে পড়েছিলাম? গুছিয়ে মিথ্যে বলতে গেলে আয়েশ করে বসা জরুরি। আরাফও বেশ আয়েশ করে বসলো এবার। তার পৌরুষ কণ্ঠে মেয়েকে বিষণ্ণতা নামিয়ে বলল, সিগন্যাল বউ, সিগন্যাল। তুমি হয়তো আমাকে খুব করে মিস করছিলে তখন। তোমার হার্ট সে সিগন্যাল আমার হার্টকে পাঠালো, আর তারপরে আমি বুঝলাম। কি বুঝলেন? তিতিরের সপ্রশ্ন কণ্ঠের কৌতূহল ধরা পড়ে গেল আরাফের কাছে। খাদে নামালো তার স্থূল স্বর, যেখানে থেমেছিল বলে গেল তারপর থেকে। বুঝলাম এই যে মেয়েটা আমাকে এতদিন বারবার রকমের অপছন্দ করতো, আজ সেই মেয়েটা বারবার রকমের ভালোবেসে ফেলেছে আমাকে, আর তাকে হারিয়ে ফেলার কোনো অধিকার আমার নেই। তিতিরকে স্তব্ধ হয়ে যেতে দেখে নিঃশব্দে হাসলো আরাফ, মাথা নুইয়ে বলল, তার মুখে হাসি ফোটানোর জন্য যদি পুরো পৃথিবী আমাকে জ্বালিয়ে দিতে হয় তাহলে তাই সই। ঢিপ ঢিপ শব্দ বাড়ল তিতিরের বুকের ভিতর। সুরৌল আননে লজ্জার বদলে ছুটে এলো এক ঝাঁক বিস্ময়। আরাফের শেষের কথাগুলো শুনতেই আঁতকে উঠল লাজবন্তী, কণ্ঠে অবিশ্বাস নিয়ে শুধালো, তার মানে সেন্টারে আগুন আপনিই লাগিয়েছিলেন? কতগুলো মানুষ ছিল, মানছি কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু যদি হতো? ক্রূর হাসিতে প্রসারিত হলো আরাফের পিবর ওষ্ঠপুট। ওই যে বললাম, তার খুশির আগে কিচ্ছু নয়, আর আমি মোটেই কারোর কোনো ক্ষতি হতে দিতাম না। আগুন ছড়ানোর আগেই সবাই যথেষ্ট সময় পেয়েছে সরে যাওয়ার। একমাত্র তুমি আমার কোলে ওঠার জন্য ধোয়ার মধ্যে দাঁড়িয়েছিলে। তিতিরের ঠোঁট ফাঁক হয়েছিল বিস্ময়ে। আরাফ থামতেই থতমত খেলো মেয়েটা। কথা জড়িয়ে ফেলে আওড়ালো, আমি মোটেই আপনার কোলে ওঠার জন্য ধোয়ার মধ্যে দাঁড়িয়েছিলাম না। একজনের নামে উল্টাপাল্টা যা কিছু বলে দিলেই হলো? খবরদার আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলবেন না একদম। আরাফ তখন শুধু তার গ্রে ট্রাউজার পরনে। উঠে দাঁড়িয়ে পানির বোতল হাতে নিয়ে বলল, ইউর উইশ ইজ মাই কমান্ড ম্যাডাম। বলবো না আর বানিয়ে বানিয়ে। আপনি তখন আমার কোলে ওঠার জন্য দাঁড়িয়েছিলেন না, আর আমিও বিয়ের পর আপনাকে কোলে থেকে নামাবো না, সুদবোধ। আরাফ বুঝল ফোনের ওপাশে হাঁসফাঁস করছে তিতির। মেয়েটাকে আচ্ছা বেকায়দায় ফেলে ঠোঁটে ঠোঁট পিষল আরাফ। তারপর নিজেও হেঁটে এলো বারান্দায়। বৃষ্টি ভেজা ভোরের বাতাস ছুঁয়ে গেল তার রোমশ বুক। ধূর্ত হাসি এসে ভিড়ল চোখের কার্নিশে। রেলিংয়ের ওপর হাত রেখে শুধালো, কি হলো, কথা বলছো না কেন? ওয়েট, আর ইউ ব্লাশিং? তোমার কি বুকের ভিতর ধুকপুক করছে? আমি তো ভেবেছিলাম আমার বউ শালক ফুল, লজ্জায় সে আমায় খুব একটা পাবে টাবে না, কিন্তু তুমি হঠাৎ এমন ব্লাশ করলে আমি কোথায় যাব? উত্তপ্ত কপলে হাত রাখল তিতির। আসলেই কি সে লজ্জা পাচ্ছে? এত গরম গরম লাগছে কেন তার? ভাবনার সুতো ছেড়ে মেয়েটা তড়িঘড়ি আওড়ালো, মোটেই না। আমি কেন ব্লাশ করব? আজও আমার আসলে ফোন করাই উচিত হয়নি আপনাকে। দূর, সেই তখন থেকে আপনি আমার পেছনে লেগেছেন। তিতির কণ্ঠের মেঘে উষ্মাটুকু ঝাড়তেই আরাফ বলে উঠল, তাই বুঝি? তাহলে ভিডিও কল করে প্রমাণ করে দাও যে আমি সত্যি সত্যি তোমার পেছনে লেগেছি, আর তুমি মিথ্যেও একটুও ব্লাশ করনি। কাম অন, প্রবীর বউ পাখি। আমি রাখছি। তিতির ফোন কাটতে গেলেও আটকে দিল আরাফ। আহ্লাদি গলায় বলল, আচ্ছা আচ্ছা, ফোন কাটার আগে আরেকবার বলবে ভালোবাসো? তিতির তখন গাল ফুলিয়ে দাঁড়িয়ে কপট রাগ দেখিয়ে আওড়ালো, টিকটিকের কালাভুনার রেসিপিটা মনে আছে? আরেকবার রাগাবেন তো এবার ওটাই প্রথম রেঁধে খাওয়াবো আপনাকে। আরাফ বেশ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, সে আমি বউয়ের হাতে বিষও খেয়ে নেব। অসুর মশাইয়ের একমাত্র মেয়েকে বিয়ে করব, অথচ তার হাতে সামান্য টিকটিকের কালাবোনা খেতে পারবো না?
আমার ভালোবাসা কি এতই ঠুনকো নাকি? আরাফের প্রগলভতায় তিতির আরও একবার দীর্ঘশ্বাস ফেলল। বরের লজিকের কাছে আহুতি জানালো তার তর্কের জেতার অভিলাষ। মৃদু স্বরে বলল, ভালোবাসি না আপনাকে, একটুও বাসি না। ভালোবাসার ছদ্ম প্রত্যাখ্যানে আরাফ চমকালো না মোটেও, বরং স্বতঃস্ফূর্ত আওড়ালো, থাক, সে তোমার ভালোবাসতে হবে না। আমি তোমাকে যতটুকু ভালোবাসি তাতেই তোমার আর আমার সারা জীবন আরামসে কেটে যাবে। কিন্তু দুপুরের মেহেন্দি অনুষ্ঠান না আসলে সব মিস করে ফেলবে, বুঝলে? মিষ্টি হয়তো একটু পরই তোমাকে ফোন করবে, দেরি হয়ে থেকো। তিতির অবাক হলো ভারী, ভ্রুকুচকে শুধালো, কাদের মেহেন্দি অনুষ্ঠান? আরাফ তখন টাওয়াল বের করছে ফ্রেশ হওয়ার জন্য। কাঁধের ওপর সেটা অযত্নে ফেলে রেখে হাঁটতে হাঁটতেই বলল, কাদের আবার? তোমার আর আমার। দুদিন আগে থেকেই দাদার বউ আর মিষ্টি মিলে গোপন বৈঠক করেছে মেহেন্দি অনুষ্ঠান নিয়ে। কে কী রঙের শাড়ি পরবে, কিভাবে নাচবে, কিভাবে। এক সেকেন্ড 2 দিন আগে থেকে? মানে মিষ্টি আর আপনার দাদিও জানতেন যে আপনি আমাকে আবার বিয়ে করবেন? চোখ খিচে জিভ কাটলো আরাফ। মুখ ফসকে কথাটা বেরিয়ে যাওয়ার বিপাকে পড়ল ভীষণ। দাদি আর মিষ্টি যে শুরু থেকেই তার সমস্ত অভিসন্ধির মুখ্য হোতা, সেই সম্পর্কে তিতিরকে এখনই জানানো বুদ্ধিমানের কাজ নয়। তবে তিতির নাছরবান্দা, সে কিছুতেই ফোন ছাড়বে না সত্যিটা না জেনে। শেষমেশ আরাফ জানালো তাকে সবটা। প্রলম্বিত শ্বাস ফেলে বলল, শুধু মিষ্টি আর দাদি নয়, এমনকি তবলা, টোবায়, জিল্লু সবাই জানতো যে আমি তোমার বিয়ে অন্য কারোর সাথে হতে দেব না।